ওকে, স্টার্ট হয়েছে আই গেস। আজকে আমরা জি স্যার। আসলে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিফ্যাক্টরিং কোড স্মেলস। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোডিং করতে গেলে এই জিনিসটা আমাদের জানাটা উচিত। সো আসলে আমরা যে রিফ্যাক্টরিং নিয়ে কথা বলছি, হোয়াট ইজ রিফ্যাক্টরিং? এটা আসলে কি জিনিস? সো দেখি এটা আসলে ওরা কি বলছে। এ সিরিজ অফ স্মল স্টেপস each of which changes the program's internal structure। তার মানে রিফ্যাক্টরিং হচ্ছে কিছু কিছু সিরিজ অফ স্মল স্টেপস, কিছু স্টেপস আমরা অ্যাপ্লাই করব, ছোট ছোট স্টেপস, যার থ্রোতে একটা প্রোগ্রামের ইন্টারনাল স্ট্রাকচারের কি হবে, চেঞ্জ হবে, কিন্তু বাহিরের তার যেই এক্সটার্নাল বিহেভিয়ারটা, এই এক্সটার্নাল বিহেভিয়ারটার কোনো ধরনের চেঞ্জ হবে না। তার মানে একটা প্রোগ্রাম আগে যা করতো, আগে যেই পারফরমেন্সটা দিত, এখনো ঠিক সেই একই পারফরমেন্স দিবে, কিন্তু মানে পারফরমেন্স বলতে মানে কাজটা একই করবে, কিন্তু তার ইন্টারনাল স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করেছি। এখন কথা হচ্ছে তাতে লাভটা কি হলো? আমরা যে ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করছি তাতে লাভটা কি হলো? এইটা নিয়েই কিন্তু আমরা আজকে সামনের দিকে আগাবো, যে আসলে এটাতে বেনিফিটটা কোথায়। এক্সটার্নাল বিহেভিয়ার তো সেম আছে, আমরা ভেতরের কাজকর্ম, ভেতরের কলকবজা চেঞ্জ করছি, তাতে অ্যাকচুয়ালি বেনিফিটটা কোথায়? সো এখন আমরা এখানে যে কাজটা করছি, যে ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করে এক্সটার্নাল বিহেভিয়ার ঠিক রাখছি। আমি আবারও লাইনটা পড়ি। এ সিরিজ অফ স্মল স্টেপস ইচ অফ হুইচ চেঞ্জেস দ্য প্রোগ্রামস ইন্টারনাল স্ট্রাকচার উইদাউট চেঞ্জিং ইজ এক্সটার্নাল বিহেভিয়ার। আচ্ছা, সো এখন মনে করো এই যে আমরা জিনিসটা চেঞ্জ করলাম, এখন চেঞ্জ করার পরে আমরা এইটাকে কিভাবে বুঝবো যে ঠিক আছে, মানে আমার এক্সটার্নাল বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসে নাই? কিভাবে বুঝবো? ধরো আমি একটা জিনিসের ইন্টারনাল জিনিসপত্র চেঞ্জ করলাম, এখন বাইরের কোনো কিছু যে চেঞ্জ হয় নাই, সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, ভেরিফাই নো চেঞ্জ ইন এক্সটার্নাল বিহেভিয়ার বাই। এক্সটার্নাল বিহেভিয়ারে যে চেঞ্জ হয় নাই সেটা আমরা কিভাবে বুঝতে পারি? টেস্টিং কিন্তু একটা বড় ফ্যাক্টর। যেমন আমি একটা প্রোগ্রাম আগে যেভাবে ছিল সেভাবে আমি তাকে প্রথমে টেস্ট করলাম। টেস্ট করে যে আউটপুটটা আসলো সেই আউটপুটটা আমি প্রথমে অবজার্ভ করলাম যে আচ্ছা ঠিক আছে, এই প্রোগ্রামটা এরকম একটা আউটপুট আমাকে দেয়। এখন আমি কি করলাম, প্রোগ্রামের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেটাকে আমি আমার মতো করে চেঞ্জ করলাম। এখন আমার মতো করে বলতে আমি কেমন বুঝাচ্ছি সেটা আমি একটু পরে আবার দেখাচ্ছি যে কিভাবে হয়। আমাকে ক্লিয়ার শোনা যায়? ওকে, জি তো স্যার। আমার মতো করে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমি সেটাকে ঠিক আগে যে একবার টেস্ট করলাম একই রকম ভাবে আমি আবার টেস্ট করব। দেন আমি দুটো টেস্টকে পার্থক্য করে দেখব যে আচ্ছা কোনো রকম গড়মিল হচ্ছে কিনা। আগে যে আউটপুটটা আমরা পেয়েছি এখনো ঠিক একই রকম ভাবে আমি আউটপুট পাচ্ছি কিনা, বা একই রকম আমার কাছে জিনিসপত্র আসছে কিনা। সেইভাবে কিন্তু এই জিনিসটা করে কিন্তু আমি বুঝতে পারি যে আসলে বিহেভিয়ারে চেঞ্জ হয়েছে কি হয়নি। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে চেঞ্জের আগে একবার টেস্ট, চেঞ্জ করার পরে একবার টেস্ট। যদি পার্থক্য না থাকে দুটোর আউটপুটে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার ইন্টারনাল স্ট্রাকচারেই শুধুমাত্র চেঞ্জটা হয়েছে, এক্সটার্নাল কোনো জায়গায় কোনো ঘাটতি নাই, বা আগের মতোই আছে। বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হয়। এক্সাম্পল বলতে ধরো মানে জিনিসটা হচ্ছে এরকম যে এক্সাম্পল আমরা কিন্তু সামনে গেলে দেখব, মানে কোডটার ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ করছে কিভাবে, এইটা আমরা সামনে গেলে দেখব, কোড ধরে ধরে আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? সামনে আরো এক্সাম্পল আছে। আমরা একটু সামনের গেলে দেখব। বাট এইটুকু কি আমরা বুঝতে পারছি যে আমরা একটা কোডের ভেতরে কিছু জিনিস চেঞ্জ করলাম। ঠিক আছে? ভেতরে কিছু জিনিস চেঞ্জ করলাম। কিন্তু তার ভেতরের জিনিস চেঞ্জ করার কারণে তার বাহিরের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয় নাই। সে আগে যেই কাজটা করত এখনো ঠিক একই কাজ করবে। এইটুকু কি বোঝা যায়? স্যার সাপোজ আমাদের যে ইউসিস আছে হুম, ওটাতে সাপোজ স্যার 50 জন একসাথে লগ ইন করতে পারে। হুম। এখন আমি চাচ্ছি যে ওটা লিমিটটা আরো বাড়িয়ে না, 100 জন আমরা করতে। এগেইন আমরা একটু পরে নেক্সট স্লাইডে আমরা এক্সাম্পলে যাব। আমরা আচ্ছা স্যার। আপাতত থিওরিটিক্যাল কথাটা কি ধরতে পারছি? একটা প্রোগ্রামের ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু তার বাহিরে যে কাজটা সে করত, ভেতরের কলকবজা চেঞ্জ করছি, কোডিংটাকে একটু চেঞ্জ করছি, কিন্তু বাহিরের বিহেভিয়ারটাকে চেঞ্জ করছি না। সে আগে যা করত এখনো তাই করবে। এইটুকু নলেজ কি মোটামুটি হয়? আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। জি স্যার, ক্লিয়ার হচ্ছে স্যার। ওকে, এখন এই যে আমরা বলছি এক্সটার্নাল বিহেভিয়ার চেঞ্জ করব, সরি ইন্টারনাল বিহেভিয়ার চেঞ্জ করব, ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করব, এক্সটার্নালে চেঞ্জ হবে না, এই জিনিসটা আমরা ভেরিফাই করব কিভাবে? রাইট, ভেরিফাই করব কিভাবে যে আচ্ছা আমি একটা কোডের ভেতরে কিছু চেঞ্জ করেছি কিন্তু তার মানে বাহিরের বিহেভিয়ারটাতে কোনো চেঞ্জ হয় নাই।
এটা আমি ভেরিফাই করব কিভাবে? এটা ভেরিফাই করার একটা ভালো ওয়ে হচ্ছে আমি প্রথমে একটা কোড আগে যেরকম ছিল ঠিক সেরকম ভাবে টেস্ট করে ফেলবো, টেস্টিং করব। টেস্টিং আমরা করেছি না সোফার এতদিন পর্যন্ত? টেস্টিং এর চ্যাপ্টারগুলো তো আমরা মোটামুটি একটু আইডিয়া থাকার কথা। সো আমরা নর্মাল একটা কোড যেভাবে আছে সেভাবে তাকে টেস্ট করে ফেলবো, ঠিক আছে? এরপরে আমি কোডের ইন্টারনাল স্ট্রাকচারে চেঞ্জ করব। এখন চেঞ্জ বলতে এই যে একজন যেমন বললো চেঞ্জ বলতে আপনি কি চেঞ্জ বোঝাচ্ছেন, কোথায় চেঞ্জ বোঝাচ্ছেন, কোন কোডের কি ইউসিসের কি বোঝাচ্ছেন, এগুলো আমরা একটু পরের স্লাইডে দেখব। এখন আমি যখন প্রথমে নর্মাল একটা কোডকে টেস্ট করলাম, এরপরে কোডের ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার পরে তখন আবার যখন তাকে টেস্ট করলাম, কয়বার টেস্ট হলো তাহলে? চেঞ্জ হওয়ার আগে একবার টেস্ট করলাম, তার ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করার পরে আরেকবার টেস্ট করলাম। কয়বার টেস্ট হলো? 2বার স্যার। 2বার। এই 2বারে যদি কোনো পার্থক্য না খুঁজে পাই যে না কোডের আউটপুট আগে যেরকম পাচ্ছিলাম এখনো সেরকমই আছে, তার মানে কি তার এক্সটার্নাল যে বিহেভিয়ার সে আগে যে কাজটা করতো এখনো তো সেম কাজই করে নাকি? ইয়েস স্যার। রাইট? তার যদি এরকম হতো তার বিহেভিয়ারে কোনো চেঞ্জ হয়েছে তাহলে আমি টেস্টিং এর হয়তো আউটপুটে গড়মুখ দেখতে পারতাম যে না যেরকম এক্সপেক্ট করছি আউটপুট বা আগের বার যেরকম এসছে এখন সেরকম আসছে না। রাইট? সো এইটা এক্সাম্পল না দিলে বুঝতে একটু সমস্যা হয়, সো আমরা এক্সাম্পলেই যাব। তা এক্সাম্পলে যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে এই টেস্টিংটা আসলে ওরা বলছে যে এই ভেরিফাই নো চেঞ্জ ইন এক্সটার্নাল বিহেভিয়ার, এই যে এক্সটার্নাল বিহেভিয়ারে যে চেঞ্জ হয় না একটা কোডের, সেটা আমরা কিভাবে চেক করতে পারি? টেস্টিং দিয়ে করতে পারি অথবা ইউজিং দ্য রাইট টুল অথবা আইডিই। এরকম অনেক আইডিই আছে যেখানে আমরা কোডটাকে মানে কোডটাকে আমরা নিয়ে বা কোডটাকে আমরা রেখে সেটাকে আমরা এক্সিকিউট করে দেখতে পারি যে কি অবস্থা, কোনো চেঞ্জ কিছু হয়েছে কিনা। ওকে, আচ্ছা, এরকম অনেক ধরনের টুলস আছে, ঠিক আছে? এরকম অনেক ধরনের আমাদের কাছে এরকম অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের আইডি আছে, আইডি টুলস যাদের থ্রুতে আমরা এই চেঞ্জটা ভেরিফাই করতে পারি যে আগে কোনো এক্সটার্নাল বিহেভিয়ারে চেঞ্জ হয়েছে কিনা। এখন একজন যেমন প্রশ্ন করেছে যে আপনি এক্সাম্পল না দিলে জিনিসটা বোঝা যাচ্ছে না, আমি সরাসরি এখন এক্সাম্পলে চলে যাব। সো প্রথমে যে এক্সাম্পলটা দিচ্ছি, we will just refactor the code to support login, এখানে লগইন লেখা আছে, এটা হবে লগইন, ঠিক আছে? এখন we will just refactor the code, রিফ্যাক্টর মানে আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে আমরা আবারও পড়ে আসি, আমরা একটা কোডের ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করব কিন্তু তার বাহিরের বিহেভিয়ার চেঞ্জ হবে না, বিহেভিয়ার চেঞ্জ হবে না, ইন্টারনাল স্ট্রাকচারটা জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলছি যে আমি একটা লগইনকে সাপোর্ট করবে বা একটা লগইন রিলেটেড ইস্যু এইটা আমি আমার সফটওয়্যারে ইন্টিগ্রেট করব। we will write refactor the code to support login, লগইন আসবে, লগইনকে সাপোর্ট করবে এরকম একটা ফিচার নিয়ে আসবো। ধরা যাক পুরো লগইনটাকেই আমি আনলাম। আচ্ছা, আমি যদি এখন একটা পুরো লগইন আমার সফটওয়্যারে এন্ট্রি করি বা আমার সফটওয়্যারে এটাকে আমি মানে মার্জ করি একটা লগইন, এটা কি মনে হয় রিফ্যাক্টর হবে নাকি রিফ্যাক্টর হবে না? এইটা থেকে আমরা বুঝতে পারবো যে রিফ্যাক্টর আসলে কি। স্যার হবে না। কেন হবে না? স্যার কারণ দেখা যাচ্ছে একটা পেজ আগে দেখতে হলে আমাকে লগইন করতে হতো না, কিন্তু এটা অ্যাড করার পর লগইন করতে হচ্ছে, তাহলে তার বিহেভিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, তার পুরো আউটসাইডের তার যেই অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি ছিল সেই পুরো অ্যাক্টিভিটি চেঞ্জ, কারণ আমি নতুন এক ধরনের ফিচার নিয়ে আসছি। এমন না একটা ফিচার আগে ছিল আমি সেটাকে একটু চেঞ্জ করেছি ভেতরে, এমন তো না, পুরো লগইনটা। এক্স্যাক্টলি তুমি যেটা বললা যে একটা পেজ হয়তো পাবলিক ছিল, সেটা আগে দেখতে কোনো প্রবলেম হতো না, এখন আমি লগইন অ্যাড করেছি, তার মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, সবাই দেখতে পারবে না, তার মানে তার পুরো বিহেভিয়ারটা চেঞ্জ। কাজেই উই কান্ট সে ইট রিফ্যাক্টর। True or false? We can't say it refactor. True or false? So we can't. We can't say this one as a refactor. True sir, True. আমরা এটাকে রিফ্যাক্টর বলতে পারি না, দিস ইজ নট এ রিফ্যাক্টর, ঠিক আছে? এটা পুরো ফাংশন একটা আমরা অ্যাড করে দিয়েছি, রাইট? আচ্ছা, তো এখন কি বোঝা যাচ্ছে? এখন এই যে একজন প্রশ্ন করেছিল যে কেন কিভাবে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ, এক্সটার্নাল বিহেভিয়ার, এগুলো কি বলেন, এখন কি ক্লিয়ার হয়? ইয়েস স্যার। ওকে, এখন সেকেন্ডটা আমরা দেখি কি বলছে। ওকে, এটা হচ্ছে না, এটা ক্রস। সেকেন্ডটা দেখি, can you refactor the code so that it authenticates against LDAP instead of database? তার মানে এটাকে আমি একটু সিম্পলিফাইড করে বলি, আগে আমার যে সফটওয়্যারটা ছিল সেখানে ধরো আমি একটা ডেটাবেস ইউজ করতাম, এখন আমি কি করলাম এই ডেটাবেসটাকে কমপ্লিটলি রিপ্লেস করে
আমি একটা এলডিএপি আনলাম। এলডিএপি কিন্তু আরেক ধরনের স্টোরিং, একটা ধরে নাও একটা স্টোরিং প্ল্যাটফর্ম, এখানেও ডেটা স্টোর হয়, এরকম একটা কিছু। এখন আমি আমার পুরো একটা সফটওয়্যারের ভেতরের ডেটাবেসটাকে রিপ্লেস করে দিলাম এলডিএপি দিয়ে। এটা কি রিফ্যাক্টর? ইজ ইট রিফ্যাক্টর অর নট? ট্রু অর ফলস? স্যার একটু আরেকবার বললে ভালো হতো স্যার, ওকে, ক্যাচ করতে পারি না। মনে করো আমার একটা সফটওয়্যার আছে, আমার সফটওয়্যারটাতে আমি কি ইউজ করি? ডেটাবেস থাকে আমার সফটওয়্যারে। আমার সফটওয়্যার Yes, sir. ডেটাবেস না হলে পরে ডেটা থাকবে কই? রাইট অর রং? Yes, sir. Yes, sir. Okay. Right. সো ধরো আমি Right. একটা ডেটাবেস ইউজ করি, যে কোনো একটা ডেটাবেস ইউজ করি। এখন আমি যে কাজটা করলাম, আমি আমার পুরো ডেটাবেসটাকে রিপ্লেস করে দিলাম আরেক ধরনের স্টোরিং প্ল্যাটফর্ম দিয়ে, যেটার নাম হচ্ছে এলডিএপি। মানে আমার রাইট নাও ডেটাবেসে যেই ধরনের ডেটা, যেই ডেটাগুলো ছিল সেগুলো এখন থাকবে এলডিএপি তে, এরকম একটা কিছু। এটা রিফ্যাক্টর স্যার। এটা রিফ্যাক্টর? জি স্যার। আচ্ছা, বাকিরা কি মনে করো এটা কেন রিফ্যাক্টর? স্যার আমি কনফিউজ। এটাই তো আমরা এখন ফাইন্ড আউট করব, যে আমরা কি এটাকে ট্রু ধরবো নাকি ফলস ধরবো। রিফ্যাক্টর মানে কি? রিফ্যাক্টর মানে হচ্ছে ইন্টারনাল কোডে চেঞ্জ হবে, বিহেভিয়ারে, বাইরের বিহেভিয়ারে তেমন কোনো চেঞ্জ হবে না। এখন তোমরা চিন্তা করো তো, পুরো একটা ডেটাবেসই যদি চেঞ্জ করে ফেলি, বাইরের বিহেভিয়ারে চেঞ্জ আসতে পারে কি পারে না? আসতে পারে স্যার। অফকোর্স, এটা ডিফারেন্ট একটা জিনিস, এটা একটা ডিফারেন্ট জিনিস। এটা মানে হচ্ছে তোমার স্টোরেজ প্ল্যাটফর্মটাই ডিফারেন্ট। এখন তার সাথে কানেকশনটা কিভাবে হবে, তার কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো ডিফারেন্ট হতে পারে কি পারে না? ইয়েস স্যার, পারে স্যার। হ্যাঁ, পারে স্যার। কাজেই এর আউটসাইড এনভায়রনমেন্ট যে চেঞ্জ হবে না, এর যে আউটসাইড বিহেভিয়ারটা চেঞ্জ হবে না, এটার কোনো গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। কাজেই এটা কি রিফ্যাক্টরের আওতায় আমরা ফেলতে পারি? না স্যার। পুরো ডেটাবেসটাই চেঞ্জ করে ফেললাম, কিন্তু একটা সম্পূর্ণ না স্যার। অন্য একটা কিছু নিয়ে আসলাম, রাইট? একটা অন্য প্ল্যাটফর্ম। ইয়েস স্যার। এক্স্যাক্টলি। সো এটাকে কিন্তু আমরা ছোটখাটো কোনো ব্যাপার না, কিন্তু এটার আউটসাইড বিহেভিয়ারে চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ নট এ রিফ্যাক্টর। এটাও ক্রস হয়ে গেল। আচ্ছা, থার্ড নাম্বারটা দেখি। লেটস সি ওয়েদার ইউ কুড অ্যান্সার ইট অর নট। উই হ্যাভ টু মাচ ডুপ্লিকেট কোড। ঠিক আছে, ডুপ্লিকেট অনেক সময় হয় না, একটা মেথড লিখেছি, সেম মেথড আবার আমি লিখলাম, একই মেথড দুইবার, হয়তো আমি খেয়াল করি নাই যে উপরে লিখে এসেছি। সো উই হ্যাভ টু মাচ ডুপ্লিকেট কোড, উই নিড টু রিফ্যাক্টর দ্য কোড টু এলিমিনেট ডুপ্লিকেশন। আমি বলছি যে দেখেন, ডুপ্লিকেট কোডগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি এখন এটাকে সুন্দর একটা ছিমছাম কোডে নিয়ে আসেন। ইজ ইট রিফ্যাক্টরিং? ইয়েস স্যার। ইয়েস স্যার। হাউ? স্যার কজ হচ্ছে স্যার, একই যেহেতু মেথড আছে সবগুলো একই রকমই কাজ করবে স্যার। আর এটা ওভাররাইড, যদি বেশি মেথড একসাথে হয় এবারে ওভাররাইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্যার। এক্স্যাক্টলি, মেথড ওভাররাইড। আচ্ছা ঠিক আছে, মানে একই মেথড দুইবার, আমি যদি একটা মেথড বাদ দিয়ে দিই কোনো অসুবিধা আছে? নো স্যার। এর থেকে আরো ভালো কেন? কারণ হচ্ছে আমার এফিশিয়েন্সি বাড়বে। এক্স্যাক্টলি, আমার সময়টা আগে লোড হতে যেই টাইম লাগতো, এখন সেই টাইমটা আরো কম লাগবে। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কারেক্ট। সো বোঝা যাচ্ছে রিফ্যাক্টরটা? জি স্যার। ওকে। তো আচ্ছা, এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বলো তো এইটা কি হবে? দ্য ক্লাস ইজ টু বিগ, উই নিড টু রিফ্যাক্টর ইট। অনেক বড় একটা ক্লাস লিখেছি, আমি এখন এটাকে কনসাইজ করব। হয়তো আমি একটা লাইনকে আমি মানে যেটা খুব একটা এফিশিয়েন্ট না এরকম করে কোডটা লিখেছি। অনেকে শুরুতে কোডিং যখন করে তখন তো অনেক কিছু তোমরা দেখো না, তোমরা টাইম কমপ্লেক্সিটি যখন তোমরা কাজ করো, টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটা কোডকে অনেক এফিশিয়েন্ট ভাবে তোমরা রেডি করে ফেলো। সো এইটা কি মনে হয়, এটা কি রিফ্যাক্টর হবে? স্যার এটা তো রিফ্যাক্টর বলতে পারি। কিভাবে বলতে পারলে? হাউ কাম? স্যার ক্লাসটাকে বিগ ছিল, ওটাকে আমরা এফিশিয়েন্ট ওয়েতে একটা মানে ছোট করে আনতেছি জিনিসটা। ছোট করে আনতেছি, তার কোড কিন্তু মানে কোডের স্টাইল তো সেম, কোড যা করতে আগে এখনো তা করছে নাকি? জি স্যার। ওকে, সো এটাও কিন্তু দিস ওয়ান ইজ অলসো রিফ্যাক্টর। সো ক্লিয়ার হচ্ছে আইডিয়াগুলো? তার মানে ইন্টারনাল স্ট্রাকচার গুলো চেঞ্জ করছে, আউটসাইড বিহেভিয়ারে তেমন এফেক্ট পড়ছে না। লাস্ট ওয়ান, ক্যাশিং। মনে করো আমরা ক্যাশিং রিলেটেড কিছু করব। ক্যাশিং মানে কি বলো তো, তোমরা কি বুঝো ক্যাশিং বলতে? স্যার যে ক্যাশ জমা হয় উইন্ডোজে, ওই ক্যাশ নাকি স্যার? ধরে নিলাম জমা আমাদের মনে রাখে স্যার। আমরা ধরে নিলাম ওই যে ইনফরমেশন স্টোর রাখবে, ঠিক আছে, সবকিছু টুকে রাখবে, এরকম ধরে নিলাম। এখন আমাকে বলো তো, এই পুরো ক্যাশিংটা যদি আমি ইন্টিগ্রেট করতে যাই একটা সফটওয়্যারে, পুরো ক্যাশিংটা, ইজ ইট এ রিফ্যাক্টরিং অর নট? পুরো ক্যাশিং, আমি পুরো একটা ফিচার, ক্যাশিং এটা একটা ফিচার, ইটস অ্যানাদার ফিচার, এটাকে আমি এখন ইন্টিগ্রেট করব আমার সফটওয়্যারে, ইজ ইট এ রিফ্যাক্টরিং অর নট?
জি স্যার, রিফ্যাক্টরিং স্যার। এটা কারণ রিফ্যাক্টরিং? আচ্ছা, হাউ কাম? যদি হয় হাউ কাম? স্যার এটা রিফ্যাক্টরিং না স্যার, কারণ স্যার এইখানে যদি স্যার আমাকে স্যার আমি একটা যদি আমরা এরকম নেটওয়ার্কিং এর কথা বলতে চাই, তাহলে আমাকে একটা আমি যখন একটা আমার আমি কানেকশনের জন্য রিকোয়েস্ট পাঠাই আমি সার্ভারকে, তখন সার্ভার যদি আমাকে মনে রাখে তাহলে আমার সার্ভার আমাকে চেক করার জন্য এটা ব্যাক করবে না। বাট যখন আমার ক্যাশিংটা থাকতেছে তখন সার্ভার আমাকে মনে রাখতেছে, তাই এই জিনিসটা ব্যাক না হয়ে সে ডাইরেক্ট ওখানে গিয়ে কানেক্ট করতে পারতেছে আমি যে প্যাকেটটাকে পাঠালাম বা প্যাকেটটার জন্য পাঠালাম। ওকে, কিন্তু স্যার যখন আমার ক্যাশিংটা থাকতেছে না, আমরা যদি ইন্টিগ্রেট করে ফেলি এটাকে, তাহলে তখন দেখা যাবে স্যার আমাকে আবার সে রিকোয়েস্টটা ব্যাক করবে যে না আমার কাছে তোমার এটা ক্যাশ করা নাই। আচ্ছা, এই কাহিনী এই জন্য তো স্যার আমার যে আউটপুটে একটা পরিবর্তন আসবে। আচ্ছা, এই যে মানে আয়শা যেমন একটু আগে বললো লগইনের ক্ষেত্রে যে আপনি লগইন ছাড়া ঢুকলে একরকম হবে, আপনি লগইন সহ ঢুকলে একরকম হবে। এখানেও সেম, রাইট? যে আপনি ক্যাশিং করলে একরকমের বিহেভিয়ার হবে, ক্যাশিং না থাকলে পরে আপনার বিহেভিয়ার ডিফারেন্ট হবে। তার মানে আউটার বিহেভিয়ারে চেঞ্জ হচ্ছে। ইয়েস স্যার। এক্স্যাক্টলি। সো ইজ দিস রিফ্যাক্টরিং? নো স্যার। না, দিস ইজ নট রিফ্যাক্টরিং। এখন বোঝা যাচ্ছে কোনটা রিফ্যাক্টর কোনটা রিফ্যাক্টর না? ইয়েস স্যার। তার মানে তোমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে সব সময়, একটা ছোট্ট কথা। এত কথা না মনে রেখে আমরা একটা ছোট্ট কথা মনে রাখবো। আমরা দেখবো ইন্টারনাল স্ট্রাকচার ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করেছি, বাট এক্সটার্নাল বিহেভিয়ারে আগে কি হতো এখন কি হয়। বোঝা যাচ্ছে কাহিনীটা? এইটাই হচ্ছে মেইন মূল মন্ত্র, যেটা আগে কি হতো এখন কি হয়। এই পার্থক্যটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এগুলো খুব ইট বিকামস ইজিয়ার। স্যার তাহলে রিফ্যাক্টরিং মানে অ্যাকচুয়ালি শর্টকাটে বোঝাচ্ছে যে টু ক্লিন আপ দ্য ডার্টি কোডস অ্যাকচুয়ালি, রাইট? মানে এটা এফিশিয়েন্ট ওয়েতে ওয়ার্ক করানোর জন্য যেটা। না, এটা কিন্তু ওইটাও না, মানে টু ক্লিন আপ বলতে কিন্তু সেটাও না। এটা একদম হচ্ছে এরকম যে তোমার একটা সফটওয়্যার আগে যেভাবে বিহেভ করতো, তুমি রিফ্যাক্টর করার পরে একইভাবে বিহেভ করছে কিনা। আচ্ছা, ঠিক আছে? বা একই রকম আমার টাইম কমপ্লেক্সিটি কমে আসতেছে কিনা বা জিনিসটা স্মুথলি কাজ করছে কিনা এটার সাথে কি? এটাও না। যেমন তোমার এই তিনটার সাথে যদি আমরা দেখি, এই তিনোটাতেই কি হচ্ছে বলতো? 1, 2 এবং লাস্টেরটা, তিনোটাতেই কি হচ্ছে? সফটওয়্যার আগে যেইভাবে কাজ করতো, যেমন লগ ইন না থাকলে সফটওয়্যার যেভাবে কাজ করতো, লগ ইন থাকলে কি একইভাবে কাজ করছে? তোমাকে একটা ফেজ হয়ে যেতে হচ্ছে না? ইউজার নেম পাসওয়ার্ড, তো পুরো বিহেভিয়ারটা চেঞ্জ না? আচ্ছা, কিন্তু এই ডুপ্লিকেট কোডে তুমি যদি একটা মেথড ডুপ্লিকেট কোডগুলা বাদ দিয়ে দাও, তোমার তো যেই কোড দরকার সেই কোড তো আছে অ্যাটলিস্ট। তো এখানে তো তোমার বাইরের কোনো কিছুতে তোমার কোনো এক্সট্রা কোনো কিছু হচ্ছে না। এক্স্যাক্টলি, তাহলে এটা রিফ্যাক্টর। তার মানে বাহিরের বিহেভিয়ার তোমার ঠিকঠাক আছে, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এগুলো তিনোটাতেই দেখো বাহিরের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? এক্স্যাক্টলি। তো শুধুমাত্র যে ক্লিন বা শুধুমাত্র যে আমি ডুপ্লিকেট রিমুভ করলেই হবে এরকম না। অনেক কেসেস থাকতে পারে যেখানে ক্লিন এগুলো ছাড়াও আমরা মানে রিফ্যাক্টর না বা রিফ্যাক্টর এরকম হতে পারে আর কি। সো এটা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করবে। যখনই দেখবা আমার বাইরে থেকে চেঞ্জ হচ্ছে কোন একটা ফিচার, তখনই বুঝবা যে দিস ইজ নট এ রিফ্যাক্টর। বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আয়শা কি আছো? জি স্যার। আয়শা, হ্যাঁ, তোমার এনি কোয়েশ্চেন? স্যার তাহলে যেটা বললাম ওই যে ইউসিসি এর ওখানে যদি আমরা লিমিটেশন বাড়াই তাহলে স্যার বিহেভিয়ার তো চেঞ্জ হচ্ছে না, বিকজ আউটার সাইড থেকে মানে ইউজার সাইড থেকে আমরা যে কাজ করতেছিলাম সেগুলাই হচ্ছে। তাহলে তো স্যার ওটা রিফ্যাক্টরিং হবে না? লিমিটেশন বলতে ধরো তুমি এরকম বলছো যে তোমার মানে জিনিসটা কি এরকম যে আগে 100 জন লগ ইন করতে পারতো, এখন আমি 1000 জনকে লগ ইন করার সুবিধা দিচ্ছি, এরকম? জি স্যার। আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো, এটা মানে এটা কি বাহিরের বিহেভিয়ার, তুমি কোডটা এফিশিয়েন্ট করেছো কিন্তু বাহিরের বিহেভিয়ার চেঞ্জ হবে স্যার। হ্যাঁ স্যার এটা তো চেঞ্জ হবে স্যার। আগে আমাকে ইরর দিতে, এখন আমাকে ইরর দিচ্ছে না। আগে না মানে জিনিসটা এরকম যে এরকম নরমালি স্যার যে আগে আমার যদি আমার যে অ্যারে কল্পনা করি, যখন আমার অ্যারে আউট অফ বাউন্ড ইরর দিত, আর এখন আমাকে অ্যারে আউট অফ বাউন্ড ইরর দিচ্ছে না স্যার। এটা হ্যাঁ স্যার, আউটলুক একটা প্রবলেম, এটা আউটলুক একটা চেঞ্জ হবে না যে আগে আমি এটা তো মানে একদম মানে একদম আমরা দেখতে পাচ্ছি এই চেঞ্জটা। আচ্ছা, বিষয়টাকে যদি এইভাবে বলি যে আগে যখন 100 জন লগ ইন করতো তখন ক্র্যাশ করতো, ঠিক আছে? এখন যখন 1000 জনও লগ ইন করে তখনও ক্র্যাশ করে না। আচ্ছা, এটা কি বিহেভিয়ারের ডিফারেন্স?
এটা কি Yes, sir. হ্যাঁ, এটা কি বিহেভিয়ারের ডিফারেন্স হতে পারে? Yes, sir. আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কি করছি এই জিনিসটা কিন্তু আরো ক্লিয়ার হতে হবে। মানে আমরা যে এই 10 জন বা 100 জন আগে লগ ইন করতো, সেখানে যে আমরা 1000 জনকে লগ ইন করার সুবিধাটা বা 1000 জন লগ ইন করার ব্যবস্থা হয়ে গেল, এই জন্য কি কি কাজ করতে হয়েছে সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে, রাইট? আমরা কি নতুন কোনো ফিচার অ্যাড করেছি কিনা, বা নাকি আগের কোডটাকেই আরো আমরা কি করেছি, আরো এটাকে এফিশিয়েন্ট করেছি, এইগুলো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে, রাইট অর রং? Yes, sir. স্যার ফিচার ঠিক আছে। অ্যাড করলে তো তাহলে হবে না, মানে ফিচার রিফ্যাক্টরিং অ্যাড করলে তো হচ্ছে না, হ্যাঁ এক্স্যাক্টলি। নতুন ফিচার অ্যাড করলে তো মানে তার তো বিহেভিয়ারটা চেঞ্জ হবে, রাইট অর রং? জি সো স্যার। তোমাদের জন্য একটা ছোট্ট এক্সাম্পল আমি রাখি, যেটা তোমরা একটু ডিসকাস করবা। সেটা হচ্ছে এই এক্সাম্পলটা, এটা কি রিফ্যাক্টর হবে কি হবে না। যেমন ইউসিস আগে 100 জনকে, আবারও বলি, ইউসিস আগে 100 জনকে লগ ইন করতে দিলে সেটা ক্র্যাশ করতো। 100 জনকে লগ ইন করতে দিলে, আমি কথা বলছি, আমি বলছি না যে ইউসিস করতো। সো 100 জনকে লগ ইন করতে দিলে সেটা ক্র্যাশ করতো। এখন আমি দেখতে পাচ্ছি যে একই প্রোগ্রাম, একই সফটওয়্যার 1000 জন ঢুকলেও ক্র্যাশ করে না। ইজ ইট রিফ্যাক্টর? মানে ওখানে কি করা হয়েছে? রিফ্যাক্টরিং করা হয়েছে নাকি অন্য কিছু করা হয়েছে? এই জিনিসটা তোমরা একটু চিন্তা করবা। বোঝা যাচ্ছে? এই আচ্ছা স্লাইডটা যখন পড়বা তখন এই জিনিসটা একটু চিন্তা করে তারপরে আমরা এটাকে ডিসকাস করব যে কেন তোমরা যেটা বলছো সেটা হচ্ছে বা হচ্ছে না। আমার প্রশ্ন কি বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। নাকি প্রশ্ন আরেকবার বলবো? না স্যার, বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা একটু চিন্তা করবা, এটা নিয়ে আমরা ডিসকাস করব কেন হচ্ছে বা হচ্ছে না কেন। ঠিক আছে, আচ্ছা আমরা এবার পরেরটাতে যাই। এখন দেখো, সো ওরা বলছে আমরা আসলে রিফ্যাক্টরটা কেন করি, এখন আসলে কেন করি। দেখো, আমি প্রথমটাতে একটু পরে আসছি, আমি সেকেন্ডটা দিয়ে শুরু করি। আমরা যখন রিফ্যাক্টরটা করি, ইট ইমপ্রুভস দ্য ডিজাইন অফ আওয়ার সফটওয়্যার। ও যেটা করে যে আমাদের সফটওয়্যারের যে মেইন ডিজাইনটা আছে সেটাকে কিন্তু ইমপ্রুভ করে। কারণ আমরা এখানে একটু আগে দেখে আসলাম, ডুপ্লিকেট কোডগুলোকে আমরা রিমুভ করে দেই। যদি টু মাচ বিগ কোনো ক্লাস থাকে সেটাকে আমরা এফিশিয়েন্ট করার চেষ্টা করি, শর্ট করে কোডটাকে মিনিমাইজ করে করা যায় কিনা সেই জিনিসটা আমরা দেখি। তো এই কারণে ডিজাইনটা আরো ভালো হয়। এবং যেহেতু ডিজাইনটা ভালো হয়, সে টেকনিক্যাল ডেপ্থ গুলোকে মিনিমাইজ করে। তার মানে টেকনিক্যাল ডেপ্থ বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? ডেপ্থ মানে আমরা জানি ঋণ, বাট টেকনিক্যাল ডেপ্থ বলতে তোমরা এখানে কি বুঝতে পারছো? যে ডিজাইনটাকে সে সুন্দর করছে এবং মিনিমাইজেস টেকনিক্যাল ডেপ্থ মানে কি? এনি আইডিয়া? এনি আইডিয়া? মানে টেকনিক্যাল ফল্ট যেগুলো তার কাছে থাকতে পারতো বা টেকনিক্যাল ইস্যু যেগুলো তার কাছে থাকতে পারতো সে সেগুলো কমিয়ে আনছে, রাইট অর রং? যেহেতু ডিজাইনটাও এখন একটা ভালো অবস্থানে আছে এবং কোডগুলো এখন ডুপ্লিকেট নাই, সুন্দর একটা সিচুয়েশনে আছে, কাজেই টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু সলভ হচ্ছে আস্তে আস্তে, নাকি? ইয়েস স্যার। রাইট, খুব একটা পারফেকশন অবস্থায় আছে। কিপ ডেভেলপমেন্ট অ্যাট স্পিড, এইটা ওরা কেন বলছে যে কিপ ডেভেলপমেন্ট অ্যাট স্পিড? দেখো, একটা কোড সেটা যদি বোঝা না যায়, আমরা রিফ্যাক্টর কেন করছি? যে আমরা বলছি ডুপ্লিকেট কোড রিমুভ করো, খুব বড় ক্লাস থাকলে সেটাকে সুন্দর করে গুছায় আনো, শর্টে আনো। এটার কারণ কি? কারণ একজন ডেভেলপার যে একটা কোম্পানিতে অলওয়েজ থাকে এটা তো নাও হতে পারে। এমন হতে পারে যে কয়েকদিন পর সে চলে গেল, এখন তার জায়গায় আরেকজন আসবে। আরেকজন আসলে আসলে কি করবে বলতো? তার রেখে যাওয়া কাজটাকেই তো সে এক্সটেন্ড করবে, নাকি নাকি আবার একদম শুরু থেকে করবে? জি স্যার, এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করবে। তো এখন সমস্যাটা হচ্ছে, তোমার কোড যদি মেসি হয়, তোমার কোডে যদি বোঝা না যায় কোথায় কোথায় কি আছে, তাহলে পরে পরবর্তী যে ডেভেলপার আসবে সে কি দ্রুত কাজ করতে পারবে? তার তো বুঝতেই লাগবে 5 থেকে 6 দিন বা 10 দিন, রাইট? একটা ছোট্ট কোড বুঝতেই লাগবে, কারণ তাকে স্টাডি করতে হচ্ছে ওখানে, এবং এটা মেসি কোড। ঠিক আছে, অনেক ডুপ্লিকেসি আছে, অনেক কিছু আছে, এগুলো তার রিমুভ করতে হবে, তার নিজেই প্রথমে ওই জিনিসটাকে আরেকবার সাজিয়ে আনতে হবে। সো এইটা যদি তোমার কোডটাতে না থাকতো, তোমার কোডটা যদি একটা বিউটি, মানে একটা যদি কোড বিউটি যেটাকে বলে ওইরকম থাকতো, তাহলে পরে ডেভেলপমেন্টটা কিন্তু ফাস্টার হতো। সেই তোমার কোডটা বুঝতো, ওখান থেকে সে এক্সটেন্ড করা শুরু করতো। এই জন্য বলছে কিপ ডেভেলপমেন্ট অ্যাট স্পিড, এটাকে ভালো একটা স্পিডে রাখে। যদি তোমার কোডটা মানে রিফ্যাক্টর আমি যদি করে রাখি, আমি যদি সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রিফ্যাক্টর করে রাখি, তাহলে এই ডেভেলপমেন্টটা ভালো একটা স্পিডে আগায়। এবং আমরা জানি যে ডেভেলপমেন্ট যদি স্পিড হয় তাহলে মোর বিজনেস ভ্যালু তৈরি হবে। ঠিক আছে, আমরা বিজনেস ভালো করতে পারবো। ঠিক আছে, সফটওয়্যার দ্রুত ডেলিভার করতে পারবো, আরেকটা সফটওয়্যারের আমরা নেব। ঠিক আছে, সো ডিল করব, এভাবে করে আমরা আগাতে পারবো। আরো ওরা বলে দিচ্ছে, দেখো, টু মেক দ্য সফটওয়্যার ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, তোমার রিফ্যাক্টর তুমি যত ভালো করে করতে পারবা
তোমার সফটওয়্যারটা কিন্তু তত ভালো বুঝতে পারবে মানুষজন। এবং কিভাবে মানুষজন বুঝতে পারবে, ওরা বলে দিয়েছে রাইট ফর পিপল নট ফর কম্পাইলার। তুমি এমন ভাবে তোমার কোডগুলো লেখো যাতে করে শুধু কম্পাইলারই বুঝবে, এইটা যাতে না হয়, কোনো সিএসি ব্যাকগ্রাউন্ড বা কোনো কোডিং ব্যাকগ্রাউন্ডের মানুষজনও যাতে এই জিনিসগুলো বুঝতে পারে, ঠিক আছে? এবং এই ধরনের স্বচ্ছ কোডিং এ বাগ ফাইন্ড আউট করাও ইজি, ঠিক আছে? আমরা যদি ম্যানুয়ালি দেখে 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 দেখেও যাই, ঠিক আছে, টেস্টিং তো আছেই, এছাড়া আমরা যদি ম্যানুয়ালি চোখে দেখে 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 যাই, বাগ ফাইন্ডিং কিন্তু মোর ইজিয়ার হয়ে দাঁড়ায়। সো এই কতগুলো জিনিসের কারণে ওরা আমাদেরকে রিফ্যাক্টরটা সাজেস্ট করছে। তোমরা কি ক্লিয়ার হচ্ছ কেন রিফ্যাক্টরিং এ আমরা ঢুকছি? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। এবং তোমরা অনেক সময় তোমরা দেখবে, এটা তোমরা খেয়াল করেছো কিনা জানি না, তোমাদের ল্যাবে যখন চেক করা হয় কোডগুলো, অনেক সময় তোমাদেরকে কেউ এরকম বলেছে যে তোমার কোডটা একটু মেসি মনে হচ্ছে, এটাকে আরেকটু সুন্দর করে সাজালে ভালো হতো, মনে হয় না? বলেছে এরকম? ইয়েস স্যার। রাইট। সো এটা কারণ হচ্ছে যে ওই যে, হ্যাঁ স্যার আগে যখন 1.1 এ ছিলাম তখন বলতো। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন বলতো যে এই কোডটা তুমি এইভাবে ডিসঅর্গানাইজ ভাবে না করে একটু অর্গানাইজ ভাবে করো। এটার কারণ হচ্ছে ওই যে যখন আমরা দেখি তখন কিন্তু ওই যে তোমার আমরা কিন্তু তখন কি ওই যে এক এলোমেলো থাকে, সবার করে এলোমেলো থাকে না, যারা একটু বিগিনার লেভেলে থাকে তো এলোমেলো থাকে, ওটা দেখতে এই যে এই কারণে হচ্ছে রাইট ফর পিপল আমাদের দেখতে প্রবলেম হয়। সো ওরকম ডেভেলপার যখন নতুন আসবে তারও দেখতে প্রবলেম হবে, এই জন্য এটাকে রিফ্যাক্টর করা খুব জরুরি। আচ্ছা, এখন আমরা দেখি আসলে এই যে আমরা এখানে এত কথা বলছি, আপনি বসে বসে ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করবেন, এই যে এখানে বললাম একটু প্রথম দিকে ঘটকা লেগেছিল, ওমা ইন্টারনাল স্ট্রাকচার কেমনে চেঞ্জ করে, এক্সটার্নাল বিহেভিয়ারে আবার কেমনে চেঞ্জ না হয়, এই জিনিসটাকে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, কারণ প্র্যাকটিক্যালি না দেখলে এটা আমাদের ক্লিয়ার হবে না। দেখো এখানে ওরা বলছে যে আপনি যখন রিফ্যাক্টর করবেন, আপনার প্রথম যে জিনিসটা আপনার লাভ হবে সেটা হচ্ছে রিডেবিলিটি। আপনি খুব সুন্দরভাবে এটাকে রিড করতে পারবেন। কিভাবে? which code segment is easier to read? দেখো ওরা এখানে একটা সুন্দর জিনিস বলেছে, ওরা বলেছে আমরা কিছু ক্লথ সেল করব। ধরো তুমি একটা ক্লথ সেল করার জন্য উদ্যোগ নিয়েছো, এখন তুমি ক্লথ সেল করার জন্য তুমি যেটা করছো, তুমি বলছো যদি উইন্টার হয় তাহলে আমি উইন্টারের সাথে উইন্টারের রেট তো রাখবোই, আমি একটা সার্ভিস চার্জও অ্যাড করব, ঠিক আছে? কারণ উইন্টারের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক অনেক সেল হয়, সো আমরা তখন একটু সার্ভিস চার্জ অ্যাড করতে পারি, আমাদের বেনিফিট হয়। সো এখানে যে কোডটা আছে, প্রথম যে কোড একদম শুরুতে দেখো, ইফ ডেট ডট বিফোর সামার স্টার্ট, অথবা এটা কি অর সাইন না, মনে পড়ে? এটা কি অর সাইন নাকি না? অর সাইন স্যার। আচ্ছা এটা কিসে লেখা বলো তো? তোমরা তো এখন পাইথনে অভ্যস্ত সবাই, বাট এইটা কিসে লেখা? এই অর সাইনটা কিসে থাকে মনে পড়ে? নস্টালজিক হয়ে যাওয়া উচিত। স্যার জাভা। জাভাতে এরকম করে লিখতাম না, এন্ড অর নাকি মনে পড়ে? ওইটা কিন্তু জাভাই। সো মানে এই সাইনটার কথা বলছি। সো ডেট ডট বিফোর সামার স্টার্ট অর ডেট ডট আফটার সামার এন্ড। এখন ওরা আসলে এখানে কি বলতে চাচ্ছে দেখো, ওরা বলতে চাচ্ছে যদি আমাদের একটা ইয়ারে দুটো এরকম সেশন থাকে, একটা সেশন যদি সামার হয়, একটা সেশন যদি উইন্টার হয়, তাহলে এই কন্ডিশনটা মানে আসলে কি? সামার স্টার্টের আগে, মানে ডেট ডট বিফোর সামার স্টার্ট, আমি বলছি একটা ইয়ারের মধ্যে কি আছে, আমি যদি আমার এখানে একটু নোটপ্যাডে যদি দেখাই, তাহলে ধরো আমার কাছে আছে একটা ইয়ার, এক ইয়ারে আমি দুটো সেশনের কথা বলছি, দুটো সেশনে কি কি আছে, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার। এখন ওরা বলছে ডেট ডট বিফোর সামার স্টার্ট, তাহলে সামার যদি সামার স্টার্টের আগের কথা যদি বলি, তাহলে আমি কোন সেশনের কথা বলছি? আছেই তো দুটো, সামার স্টার্ট হওয়ার আগের সেশন কোনটা? উইন্টার। আচ্ছা, আবার যদি বলি যে সামার শেষ হওয়ার পরের সেশন কোনটা হবে, সেটাও উইন্টার, রাইট? আছেই তো দুইটা সেশন, সামার আর উইন্টার। সো ওরা বলছে দেখেন, সামারের আগের কথা বলেন অথবা সামারের পরের কথা বলেন, তাহলে দুটোই কি উইন্টার মিন করে না নাকি? সামারের আগে উইন্টার, আবার সামারের পরেও উইন্টার না নাকি? নাকি আমি কি জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে? ওকে, সো তার মানে কি এই যে ইফ কন্ডিশন, এই ইফ কন্ডিশনে ওরা কি আসলে উইন্টারের কথাই বলছে না? দুটোতেই উইন্টার আসে না, মানে প্রথমটা তো আমি পাবো উইন্টার, অথবা সেকেন্ডটাতেও আমি কি উইন্টার পাচ্ছি না নাকি পাচ্ছি না? রাইট অর রং এই কন্ডিশনে? আচ্ছা, পেলাম, ভালো কথা। এখন ওরা আসলে এটা কেন বললো, ওরা আসলে এখানে কেন এই দুটো জিনিসের কথা বললো, এটার কারণ হচ্ছে
ওরা এখন উইন্টারের চার্জ নিয়ে কাজ করবে। কার চার্জ নিয়ে কাজ করবে? উইন্টার। ওই জন্য ওরা বলছে যদি সামারের আগের ডেট ধরেন বা সামারের আগের অংশ ধরেন বা সামারের পরের অংশ ধরেন, তাহলে পরে কি করবেন? এই চার্জ ইকুয়ালস টু কোয়ান্টিটি ইনটু উইন্টার রেট প্লাস উইন্টার সার্ভিস চার্জ। তার মানে ওরা এখন এখানে যে কাজটা করছে, ওরা বেসিক্যালি এখানে কোয়ান্টিটি যদি আমি 12টা, আমি ধরো 20টা কাপড় সেল করব, ঠিক আছে, 20টা 20টা সোয়েটার সেল করব, তো 20টা সোয়েটারের সাথে আমি উইন্টারের রেটটাকে গুণ করছি। উইন্টারের রেট একরকম, সামারের রেট একরকম, তার সাথে আবার উইন্টারের সার্ভিস চার্জ আমি অ্যাড করছি। সো এইটা হচ্ছে এই কন্ডিশন যে যদি আমার উইন্টার হয় তাহলে আমি উইন্টারের জিনিসপত্র নিয়ে এখানে চার্জটাকে আমি কাউন্ট করব। সো কোয়ান্টিটি ধরো 20 আর উইন্টার রেট ধরো 100, তাহলে 20 ইন্টু 100 প্লাস সার্ভিস চার্জ ধরলাম 10 টাকা করে। সো এইরকম একটা কাহিনী এই জায়গায় হবে এই কোডটুকুতে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? রাইট অর রং? রাইট স্যার। রাইট, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তো এখানে ওরা ঘুরিয়ে বলেছে যে সামারের আগে উইন্টার, ওইটা উইন্টার যদি হয়, অথবা সামারের পরে, এই যে ডে ডট আফটার সামার এন্ড, সামার এন্ড হওয়ার পরে হচ্ছে উইন্টার আসে, আবার সামার স্টার্ট হওয়ার আগেও উইন্টার আসে। সো যদি উইন্টার হয় তাহলে আমরা আমাদের যতগুলো কাপড় আছে সেটাকে উইন্টারের রেট দিয়ে গুণ করব, কারণ উইন্টারের সময় আমরা কাপড় সেল করছি উইন্টারের ক্ষেত্রে, প্লাস উইন্টার সার্ভিস চার্জ দিব। আর যদি এইটা না হয়, এই ইফ কন্ডিশন যদি না হয়, তার মানে আমার কাছে আমি কার রেট নিয়ে কথা বলছি, এই ইফে তো আমি উইন্টারের রেট নিয়ে কথা বলছি। যদি সেটা না হয় তাহলে এলসে গিয়ে আমি কার রেট নিয়ে কথা বলছি? সামারের রেট। সামারে আমি আবার সার্ভিস চার্জ রাখি নাই, ঠিক আছে, কারণ সামারে হচ্ছে আমার, যদি আমি সোয়েটার নিয়ে কাজ করি, সামারে সোয়েটার সেলই হয় না, যে কয়টা সেল হয় আমি কি করলাম? কোয়ান্টিটির সাথে সামার রেটটাকে গুণ দিলাম। সো এইটা হচ্ছে আমার ইফ এলস রিলেটেড কোড। এই কোডটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো? এইটুকু কোড নিয়ে যে উইন্টারের সময় উইন্টারের চার্জ ক্যালকুলেট করছি, আর তা না হলে সামারের চার্জ ক্যালকুলেট করছি, কিন্তু উইন্টারকে যখন লিখলাম কন্ডিশনটা দিলাম খুব জটিল করে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এনি কোয়েশ্চেন? কোনো লাইন বুঝি না এরকম আছে? আচ্ছা, যদি তা না হয়, এখন এইটুকু কোডকে আমি রিফ্যাক্টর করব কিভাবে? রিফ্যাক্টর মানে কি? আমি আগেও বললাম যে আমরা কিন্তু মানে মাল্টিপল লাইনগুলোকে তো আমরা দূর করবই, এবং আমরা কি করব, এই যে মেসি কমপ্লেক্স জিনিসকে একটু ইজিয়ার করে আনার চেষ্টা করব। এখন আমরা এখানে কি করলাম? আমরা এখন এখানে নতুন ডিজাইন করলাম যে আমার একটা ইজ সামার বলে একটা মেথডই থাকবে, ইজ সামার, ঠিক আছে, সেখানে আমি ডেটটা বসাবো। তার মানে আমার এটা যদি, এই ডেটটা যদি সামার হয়, যে ডেটের কথা আমি বলছি সেটা যদি সামার হয়, আমি একটা সামার চার্জ নামে একটা মেথড লিখলাম, সামার চার্জ। তার মানে এখানে আগে যেরকম এইভাবে চার্জ ক্যালকুলেট করা হতো, এটা আমি এখানে করলাম না। আমি কি করলাম? চার্জ, এই চার্জ ভ্যারিয়েবল এখানে রাখলাম, এই চার্জ ভ্যারিয়েবল এখানে থাকলো, কিন্তু এরকম ভাবে ক্যালকুলেট হচ্ছে না, যে কোয়ান্টিটি ইনটু সামার রেট এরকম এক জায়গায় সব হচ্ছে না। আমি কি করলাম? সামার চার্জ নামে একটা আলাদা মেথড তৈরি করলাম, সেখানে কোয়ান্টিটি পাঠিয়ে দিলাম। আমার আগে কোয়ান্টিটি কত ছিল? 20টা, সেখানে ধরো 20 পাঠিয়ে দিলাম। এখন 20 গিয়ে সামার চার্জের ভিতরে সুন্দর মতো ক্যালকুলেট হয়ে যা যা আছে রিটার্ন হয়ে চলে আসবে এই জায়গায়, ঠিক আছে, রিটার্ন হয়ে চলে আসবে। আর তা যদি না হয়, আমার একটা উইন্টার চার্জ মেথড আছে, এই উইন্টার চার্জের ভিতরে কোয়ান্টিটিটা পাঠিয়ে দিব, সেখানে গিয়ে সে ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই দুটোকে আমি আসলে এখানে কিভাবে চেঞ্জ করলাম? আমি যেখানে এই যে এই কাজগুলো একসাথে করছি, ইফ কন্ডিশন হলে পরে চার্জের সাথে আমি গুণটুন করে যা কাজ করার করলাম, এই একই জিনিসটাকে আমি মেথড দিয়ে চেঞ্জ করে ফেললাম না? আচ্ছা, এই যে মেথড দিয়ে চেঞ্জ করলাম, এতে কি একটু অর্গানাইজড হয়েছে জিনিসটা? মানে আমি কি এখন দেখেই বুঝতে পারতেছি কোনটা সামার চার্জ কোনটা উইন্টার চার্জ? বোঝা যায়? ইয়েস স্যার। আগেরটাতে কি দেখে একটু অ্যানালাইসিস করতে হয় না কোনটা উইন্টারের কাজ হচ্ছে কোনটা সামারের কাজ হচ্ছে আগেরটাতে, নাকি? রাইট অর রং? বোঝা যায় কি যায় না? যেমন আগেরটাতে দুটেই চার্জ, কিন্তু তারপরে ভেতরে ঢুকতে হয় কোয়ান্টিটির সাথে উইন্টার রেট, উইন্টার, আচ্ছা তার মানে এটা উইন্টার। তারপর কি এখানে আচ্ছা সামার, আচ্ছা তার মানে এটা সামার। এখন তোমরা হয়তো বলতে পারো এ আর এমন কি, ভেতরে ঢুকে দুইটা লাইন পড়বেন আর কি। এটা তো দুইটা লাইন, এরকম যদি আমার 100 লাইন থাকে, আমি কি এরকম প্রত্যেক লাইনে গিয়ে 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 দেখবো যে কোথায় কি 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 আছে? এটা ইজ ইট এফিশিয়েন্ট নাকি? আচ্ছা, সেকেন্ড স্যাম্পলটা কি এফিশিয়েন্ট? জাস্ট আমি সামারের ডেট কিনা সেটা চেক করছি, ভেতরে গিয়ে সামার চার্জের সময় আমি সামার চার্জ মেথডে যাব, উইন্টার চার্জের সময় উইন্টার চার্জ মেথডে যাব। কোনটা এফিশিয়েন্ট পড়তে পড়তে? স্যাম্পল 2।
স্যাম্পল 2 তোমরা কি সবাই সেটা এগ্রি করো, নাকি আমি বলছি বলে এগ্রি জি করছো, স্যার। নাকি তোমাদের মন থেকেই হচ্ছে যে এটা এগ্রি করতে মানে মন চাচ্ছে? স্যার মন থেকে মন যাচ্ছে, এটা ছোট তো তাই। ছোট, এক্স্যাক্টলি ছোট এবং প্রেসাইজ, মানে বোঝা যাচ্ছে কোথায় কি হচ্ছে। ঠিক আছে, উপরেটা একটু মেসি, বোঝা যাচ্ছে না, বা পড়লে বোঝা যায় কিন্তু উপরেটা একটু মেসি, কোনটার পর কি হচ্ছে বোঝা যায় না। দিস ইজ কল্ড রিফ্যাক্টরিং, এবং এটাকে বলে রিডেবিলিটি, এটা রিড করতে সুবিধা। সো এইভাবে আমরা চেঞ্জগুলো কি করে থাকি। একটু সামনে আগাই, আমরা রিফ্যাক্টরটা করব কখন? এই যে এক ধরনের রিফ্যাক্টর করলাম, আমরা করব কখন? দেখো, রিফ্যাক্টর এক্সিস্টিং কোড আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড ইট, যতক্ষণ পর্যন্ত না তুমি একটা কোডকে বুঝতে পারবা, নিজে বুঝতে পারবা, এটাকে যতক্ষণ পর্যন্ত না তুমি সিম্পলিফাইড করে নিজের মনের মতো করে নিয়ে আসবা যে না এখন আসলে বোঝা যাচ্ছে পারফেক্টলি, ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে পলিশ করতে থাকবা। সো রিফ্যাক্টর এক্সিস্টিং কোড আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড ইট। তারপর কি, রিফ্যাক্টর দ্য ডিজাইন টু মেক ইট সিম্পল টু অ্যাড। এগেন ডিজাইনটাকে সিম্পল করতে হবে, যেমন এখানের এই ডিজাইন, এখানে কোনো ডিজাইনই তেমন একটা ছিল না, বাট এখানে আমি মেথড দিয়ে সুন্দর করে কিছু ডিজাইন এনেছি। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলেছে, টু ফাইন্ড বাগস। আমি যখন রিফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড দ্য কোড, টু ফাইন্ড বাগস, রিফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড দ্য কোড, এই কোডটা বোঝার জন্য, কোডটাতে কি হচ্ছে এটা যদি তুমি বোঝাতে চাও তাহলে তোমাকে এইখানে এই জিনিসটা নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে বাগ ফাইন্ড আউট করার জন্য, এখানে কিন্তু চোখের দেখায় বাগ ফাইন্ড আউট করা ইজি। কেন ইজি? কারণ আমি যদি এখানে সামার চার্জের জায়গায় যদি আমি উইন্টার দিয়ে দিতাম, উইন্টার চার্জ বসাতাম মেথড, আর উইন্টার চার্জের জায়গায় যদি সামার চার্জ বসাতাম, তাহলে আমি একটা মিসম্যাচ চোখের দেখায় বুঝতে পারতাম না কি ব্যাপার, ইফ কন্ডিশন আছে সামার, এখানে আবার দিচ্ছে উইন্টার, রাইট অর রং? নাকি রাইট অর রং? রাইট স্যার। রাইট। কিন্তু এই জায়গায় যদি এটা হতো, এই উইন্টার রেটের জায়গায় সামার রেট বসতো, আর এই সামার রেটের জায়গায় উইন্টার রেট বসতো, সত্য করে বলো তো প্রথম দেখায় তোমরা বুঝতে পারতা? বা প্রথম, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু একটু ঘাপলা লাগতো, কি ব্যাপার এখানে করছেটা কি। সো এই জন্য এই জিনিসটা হচ্ছে আমাদের বাগ ফাইন্ড আউট করার জন্য, বুঝার জন্য খুব দরকার, এবং কোড রিভিউ করার জন্য। ইমিডিয়েট এফেক্ট অফ কোড রিভিউ, যাতে এই যে আমি যে রিভিউ করবো একজনের কোড, যে আমি পড়বো যে কি করেছে, এই জন্য রিফ্যাক্টরটা খুব দরকার। মেসি কোডগুলো রিভিউ করা খুব ডিফিকাল্ট এবং কষ্টসাধ্য। ঠিক আছে, আচ্ছা সো এই কিছু জিনিসপত্র আছে, অ্যালাউস ফর হায়ার লেভেল সাজেশনস। সো মানে আমি যদি এরকম হয় যে কোড রিভিউগুলা থেকে আমি যদি সাজেশন পেতে চাই, ঠিক আছে, বা মনে করো এইটা আসলে এরকম অনেক সময় বলে যে এখান থেকে আমি রিভিউ করে ধরো কিছু একটা সাজেশন দিলাম বা কারো থেকে সাজেশন নিলাম, এই ধরনের কিছু একটা, বাট এখানে এটা আপাতত আমাদের না দেখলেও চলবে। এই অ্যালাউস ফর হায়ার লেভেল সাজেশন এটা আমাদের এখানে না টানলেও চলবে, আমরা এই কয়টা পয়েন্টই দেখি, কোড রিভিউ, রিফ্যাক্টর, এই কয়েকটা পয়েন্টকে আমরা এখানে গুরুত্ব দিব আর কি। আচ্ছা এবার সামনে আগাই, আমরা আসলে দুইটো জিনিসের মধ্যে পার্থক্য দেখব। এই যে আমরা যে কনফিউজড হয়ে যাই কোনটা রিফ্যাক্টর কোনটা রিফ্যাক্টর না, এই জিনিসটার মধ্যে ওরা এই জন্য দুটো, এটাকে বলা হচ্ছে দ্য টু হ্যাটস। ওরা এটা নিয়ে একটা কম্প্যারিজন করেছে, যে আপনি এই কম্প্যারিজন থেকে হয়তো ধরতে পারবেন যে কোনটা আসলে রিফ্যাক্টর এবং কোনটা রিফ্যাক্টর না। যেমন অ্যাডিং ফাংশন যদি এরকম হয়, অ্যাডিং ফাংশনে যেটা হয় সে কিন্তু অ্যাড নিউ ক্যাপাবিলিটিস টু দ্য সিস্টেম করে, মানে সিস্টেমে নতুন একটা ক্যাপাবিলিটিস সে অ্যাড করে। এই সিস্টেম আগে এটা করতে পারতো না, এখন করতে পারে। যেমন লগ ইনের এক্সাম্পলটা যদি টানি, সে আগে লগ ইন করতে পারতো না, লগ ইন করে ইউজার ঢুকতে পারতো না, এখন ইউজার লগ ইন করে ঢুকতে পারে। এটা একটা নতুন ফাংশন, কাজে এইটাকে আমরা রিফ্যাক্টর বলতে পারি না। যখন আমরা কোনো একটা নতুন ফিচার আনি, সেই নতুন ফিচারটাকে টেস্ট করার প্রয়োজন হয়। ঠিক আছে, নতুন ফিচার টেস্ট করার প্রয়োজন হয় না? আমরা কি বলেছি না যে আমরা যখনই ফিচার অ্যাড করব বা আমরা নতুন নতুন জিনিসপত্র যখন অ্যাড করি, তখন আসলে ওই জিনিসটা টেস্টিং করে আনতে হয়, নাহলে তো বাগ ফাইন্ড আউট হবে না। হবে কি হবে না বলো তো, রাইট অর রং? একটা নতুন ফিচার তাকে কি আমার টেস্ট করা দরকার নাই? ইউনিট টেস্টিং তোমরা করেছো না নাকি পড়ো নাই? ইউনিট টেস্টিং, ছোট ছোট ইউনিটকে আমরা টেস্ট করি না? আচ্ছা যখন আমরা কোনো ফিচার মানে কোনো সফটওয়্যারের ছোট ছোট পার্ট নিয়ে কাজ করি, ছোট ছোট পার্টকে টেস্টিং করি, এগুলোকে কিন্তু ইউনিট টেস্টিং বলা হয়। তোমাদের আগের লেকচারগুলোতে আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। সো এই ছোট ছোট জিনিসগুলো যখন আমরা অ্যাড করছি, যখন নতুন একটা ক্যাপাবিলিটিস অ্যাড হচ্ছে বা এরকম কিছু হচ্ছে, তখন কিন্তু আমরা সেগুলোকে টেস্ট করতে হয়। ঠিক আছে, টেস্টিং এর আন্ডারে ফেলতে হয়, না হলে তো আসলে ওই ছোট ফিচারগুলোতে যদি বাগ থাকে আমরা সেটা খুঁজে পাবো না। আচ্ছা তারপর কি, গেট দ্য টেস্ট ওয়ার্কিং। আমরা তো
টেস্ট বানাচ্ছি, এই যে নতুন জিনিসপত্র অ্যাড হচ্ছে তাকে টেস্ট করার জন্য টেস্ট বানাচ্ছি, এই টেস্টগুলোকে কাজ করে তো দেখতে হয় যে আচ্ছা এই টেস্টের থ্রু এই টেস্ট এটা হয় কিনা, ঠিক আছে, এটা কাজ করে কিনা, এটা তো আমাদের অ্যাটলিস্ট দেখতে হয়। ওকে, সো এই জিনিসগুলোকে ওরা বলছে অ্যাডিং ফাংশন, এগুলোকে আপনি রিফ্যাক্টরিং এ ফেলবেন না, রাইট অর রং। আপনি নতুন ফিচার অ্যাড করছেন, সেটাকে আপনি টেস্ট করছেন, এইটা তো আপনার রিফ্যাক্টর না। রিফ্যাক্টর হচ্ছে আগের মতো বিহেভিয়ার থাকবে। তার মানে কি, এখানে কি ওরা বলছে ডাজ নট অ্যাড এনি নিউ ফিচার। যদি রিফ্যাক্টরিং বলেন তার মানে আপনি দেখবেন আপনার সফটওয়্যারে কোনো ফিচার অ্যাড হয়েছে কিনা, নতুন ফিচার। যদি সেটা না হয়, যদি বিহেভিয়ারটাতে চেঞ্জ না হয়, নর্মালি আপনার কাজ করে থাকে, ভেতরের জিনিসপত্র চেঞ্জ করে, তাহলে আপনি বলতে পারেন রিফ্যাক্টরিং। যেমন আমি যদি এই কোডটার দিকে তাকাই, এই কোডটার বিহেভিয়ারে কোনো চেঞ্জ হয়েছে? সে আগে যা করতো এখন কি তা করছে নাকি করছে না? আগেও চার্জ ক্যালকুলেট করতো, এখনো চার্জ ক্যালকুলেট করে, ইয়েস অর নো? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। তাহলে এইটা কি রিফ্যাক্টর? জি স্যার, এটা ওকে রিফ্যাক্ট। ওকে, সো এটা কিন্তু কোনো নতুন ফিচার, কোনো নতুন কিছু কিন্তু আমি নিয়ে আসি নাই। আগে চার্জ ক্যালকুলেট করতো, সে এখনো চার্জই ক্যালকুলেট করছে, তাকে আমি এইভাবে করে প্রিপেয়ার করছি। সো এখানে ওরা বলছে যে ডাজ নট অ্যাড এনি নিউ ফিচার, এটা খেয়াল রাখবেন। আর যেহেতু আপনি নতুন কোনো ফিচার অ্যাড করছেন না, ডাজ নট অ্যাড টেস্ট, আপনার টেস্ট করারও কোনো কোয়েশ্চেন আসছে না। আপনি এখানে নতুন ফিচার অ্যাড করছেন, এই জন্য আপনার টেস্ট, কান টানলে মাথা আসে, আপনি এখানে কান টেনেছেন মাথা আসলো, আপনার এখানে নতুন ফিচার আসলো, আপনি এই জন্য টেস্ট করছেন। এখানে কোনো ফিচার নাই, টেস্টেরও দরকার নাই, বাট মে চেঞ্জ সাম, কিছু চেঞ্জ হবে, সেটা তো ডিফারেন্ট। আচ্ছা, রিস্ট্রাকচার দ্য কোড টু রিমুভ রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি, এনি আইডিয়া? রিডান্ডেন্সি স্যার অনেক সময় অনেকগুলো ফাইল, ডেটা ফাইলের মধ্যে এরর থাকে, অথবা কিছু ডেটা হচ্ছে থাকে না, ওগুলো বা জিরো থাকে, ওগুলোকে এলিমিনেট করা বা রিমুভ করা। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় আমরা যদি রিডান্ডেন্সির মানে ইয়েটা বলতে যাই, এটা কি বলতে পারবে? রিডান্ডেন্সির এক কথায় যদি আমরা কাকে বলে, এটা যদি আমরা বলতে চাই, এনি আইডিয়া? মানে ইউজফুল না, ঠিক আছে, ইউজফুল না, যেটা আমার নো লঙ্গার ইউজফুল, আমার লাগছে না। সো এই জিনিসটাকে আমরা কিন্তু বেসিক্যালি রিস্ট্রাকচার করছি আর কি, রিস্ট্রাকচার দ্য কোড টু রিমুভ রিডান্ডেন্সি। যেটা লাগছে না সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। যেমন আমরা ডুপ্লিকেট কোডের কথা বললাম, ডুপ্লিকেট কোডে একটা, বা ডুপ্লিকেট মেথডের কথা, একটা লাগছে একটা লাগছে না, ওটাকে বাদ দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে? সো এই হচ্ছে আসলে মানে নর্মাল একটা ফাংশন অ্যাড করা আর রিফ্যাক্টরিং, দুটোর মধ্যে ডিফারেন্স। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, সো এখন আমরা ওই যে ওরা আবার যেটা বললো যে আমরা এখন রিফ্যাক্টরটা কিভাবে করব। আচ্ছা দেখো, উই লুক ফর কোড স্মেলস। আচ্ছা, থিংস দ্যাট উই সাসপেক্ট আর নট কোয়াইট রাইট অর উইল কজ আস সিভিয়ার পেইন। তো আমরা আসলে দেখবো যে কোন কোন কোডগুলো কোড স্মেলের মধ্যে পড়ছে, মানে কোন কোন কোডগুলো ঝামেলা কর, কোন কোন কোডগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের নিজেদেরও একটা দেখার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, থিংস দ্যাট উই সাসপেক্ট আর নট কোয়াইট রাইট or will cause us severe pain if we do not fix। তার মানে যেসব জিনিসপত্রগুলো আমরা সাসপেক্ট করছি যে ঠিক না, এই কোডটা আমরা করেছি কিন্তু এটা ওরকম ঠিক না, অথবা এটা হচ্ছে আমরা যদি ফিক্স না করি, ভবিষ্যতে গিয়ে হয়তো অন্য কারো পড়তে সমস্যা হতে পারে, অন্য কারো রিভিউ করতে সমস্যা হতে পারে, এই ধরনের জিনিসগুলো যখনই আমরা দেখব তখনই আমরা রিফ্যাক্টরিং এ চলে যাব। যখনই আমরা বুঝবো যে এটা মনে হয় ঠিক হচ্ছে না, বা এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, বা এটাকে আরো সিম্পলিফাইড করা উচিত, আরো এফিশিয়েন্ট করা উচিত, এই ধরনের জিনিসপত্র। আচ্ছা, এখন ওরা আমাদেরকে দুটো অ্যাডভাইস দিয়েছে। ওরা বলেছে আপনি যখন রিফ্যাক্টরিং করবেন, আপনি ছোট 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 চাঙ্কে রিফ্যাক্টরিং করবেন। যেমন এরকম, এখানে যেরকম ছোট চাঙ্কে রিফ্যাক্টরিং করেছে, ছোট ছোট জিনিস ধরে রিফ্যাক্টরিং করেছে। আপনি পুরো একবারে, মানে পুরো এই যে ফার্স্ট ডু নট হার্ম, আপনি পুরো কোড, পুরো মেথড, পুরো ক্লাস একবারে গিয়ে রিফ্যাক্টর করতে যেন না। আচ্ছা, এইটা ওরা কেন আমাদেরকে বলছে, এই অ্যাডভাইস কেন দিল? বেবি স্টেপসে আগাতে বলেছে, ওয়াই? এনি আইডিয়া? স্যার পুরোটা একসাথে, স্যার আমরা তো আগেও দেখেছিলাম যে টেস্টিং এর ক্ষেত্রে আমরা ছোট ছোট স্টেপ ফলো করে হচ্ছে টেস্ট করতাম, যাতে হচ্ছে ওই স্টেপের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ওটা বের করে ফেলতাম। আর যদি পুরোটা নিয়ে করতে যাই আমি তো খুঁজেই পাবো না, খুঁজতেই অনেক টাইম লাগবে যে প্রবলেমটা কোথায়। অথবা আমরা ইয়েতে দেখেছি না যে পুরো একটা সফটওয়্যারকে আমরা কি করেছি, আমরা আগের বার যখন মডেলিং গুলো পড়েছিলাম, সেখানে কি পুরো সফটওয়্যার নিয়ে কাজটা হয়?
আমরা বিভিন্ন ধরনের মডেলিং পড়েছি না? সেখানে কি পুরো একটা সফটওয়্যার নিয়ে আমরা ডিল করি নাকি ছোট ছোট পার্ট নিয়ে ডিল করি? স্যার ছোট ছোট পার্ট ছোট ছোট পার্ট, কারণ বড় জিনিস নিয়ে একবারে ডিল করাটা সবসময় ডিফিকাল্ট। সেটাকে যদি আমরা চাঙ্কে ভাগ করি, তুমি যেটা ইউনিট টেস্টিং এর কথা বললা সেরকম অনেকটা, যে ছোট ছোট জিনিস নিয়ে টেস্টিং করাটা ইজিয়ার। এখানেও ছোট ছোট কোড নিয়ে যদি আমরা সেটাকে রিফ্যাক্টর করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বা এটার এফিসিয়েন্সিটা ভালো থাকবে। কিন্তু পুরো একটা ব্লককে নিয়ে যখন আমরা রিফ্যাক্টর করব, সেখানে আবার দেখা যাবে যে আমরা রিফ্যাক্টর করতে গিয়ে এমন একটা জগা খিচুড়ি লাগিয়েছি, কোডই আর কাজ করে না। নাকি বোঝা যায় কি যায় না? বোঝা যাচ্ছে? জি স্যার, আমরা যে ভি মডেল পড়ছিলাম ওখানে প্রত্যেকটা স্টেপে আমরা হচ্ছে ভেরিফিকেশন করতাম, টেস্ট করে দেখতাম যে পরের স্টেপে যাব কিনা, ওই জন্য আর কি স্যার। হ্যাঁ, ওইটা ওগুলাকেও ধরে রাখছি, বাট অনেক সময় এমন হয় যে আমি আমার কোডটাকে পুরো কোড একসাথে ঠিক করতে গিয়ে, পুরো কোড একসাথে অ্যানালাইসিস করতে গিয়ে কাজের কাজ কিছুই হয় নাই, মানে আউটপুটই দেখা যাচ্ছে আর মেলে না। সেই জন্য ছোট ছোট চাঙ্ক ধরে 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 চেঞ্জ করতে হবে। একটা ওয়াইল লুপ থাকলে সেটাকে ফর লুপ করতে হবে, ঠিক আছে? একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করে অন্য ভাবে ইয়ে করতে হবে। এভাবে আস্তে 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 বেবি স্টেপস ওরা আগাতে বলেছে। ওরা বলেছে ফার্স্ট ডু নট হার্ম। খেয়াল করবেন আপনার পুরো কোডের, আপনি রিফ্যাক্টর করতে গিয়ে যাতে পুরো কোডের 12টা বাজিয়ে না দেন, সেটা ওরা বলতে চাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে ওরা বলছে যে কোড স্ম্যাশটা এখানে আসলে কি হচ্ছে, কোড স্ম্যাশ আইডেন্টিফাই ফ্রিকোয়েন্টলি অকারিং ডিজাইন প্রবলেমস ইন এ ওয়ে। ওরা বলছে যে এটা আসলে একটা বারবার একটা ডিজাইনে প্রবলেম করছে এরকম কিছু নিয়ে সাধারণত ডিল করে, ইন এ ওয়ে দ্যাট ইজ মোর স্পেসিফিক অর টার্গেটেড দ্যান জেনারেল ডিজাইন গাইডলাইন্স। আচ্ছা, এটা তো হচ্ছে ওনার কথা, জশুয়াকে ওনার কথা। তো ওরা বলছে যে এইটা আসলে বেসিক্যালি আইডেন্টিফাই করে যে ফ্রিকোয়েন্ট ডিজাইন প্রবলেম কোথায় 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 আছে, ঠিক আছে? আচ্ছা, এই কোড স্মেলস, এটাকে যদি আরো শর্টে বলতে যাই, এই এই ইয়ে ভাষা ছাড়া নরমালি, এই কোড স্মেলস ইজ এ ডিজাইন দ্যাট, কি সে কি করছে দেখো, এ কোড স্মেলস ইজ এ ডিজাইন দ্যাট ডুপ্লিকেটস, কমপ্লিকেটস, ব্লোটস অর টাইটলি কাপলস কোড নিয়ে ডিল করবে। এখন ডুপ্লিকেট তো আমরা জানি যে আমরা ডুপ্লিকেট মেথড লিখতে পারি, আমরা ডুপ্লিকেট মানে এই ভ্যারিয়েবল লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। সো এইগুলো যদি আমরা লিখে থাকি তাহলে সেটা একটা কোড স্মেলের আন্ডারে পড়ছে। এটা কিন্তু এই যে কোড স্মেল ইজ এ ডিজাইন দ্যাট ডুপ্লিকেটস, এই ধরনের ডিজাইন একটা কোড স্মেল হতে পারে। তারপর কি কমপ্লিকেট, একটু আগে আমরা যে এক্সাম্পলটা প্রথমে দেখে এসেছি স্যাম্পল 1, সেটা একটা কমপ্লিকেটেড এক্সাম্পল ছিল। আচ্ছা, এখন এখানে এই জায়গাটাতে হচ্ছে তো অনেকে সমস্যা হয় যে ব্লোটস বলতে কি বোঝায়, কোড ব্লোটস। এটাকে আমরা একটু যদি সার্চ দিয়ে দেখি, যে আমরা যদি এখানে বলি কোড ব্লোটস, ঠিক আছে, সরি কোড ব্লোট, হ্যাঁ, তাহলে একটু দেখো এখানে ওরা কি বলছে দেখো, আমরা একটু দেখি। ইন কম্পিউটার প্রোগ্রামিং, কোড ব্লোট ইজ দ্য প্রোডাকশন অফ প্রোগ্রাম কোড দ্যাট ইজ perceived as unnecessarily long। আমরা কি এই কথাটা পড়ে এসেছিলাম কোথাও না কোথাও? স্যার, মনে আমরা পড়ে? ক্লাস অনেক বড় একটা ক্লাস এক্স্যাক্টলি থাকলে ওটাকে ছোট করার জন্য বলছি। এক্স্যাক্টলি, আননেসেসারি লং। আননেসেসারি লং করলে হয় কি এটা স্লো হয়ে যায় নাকি? একটা জিনিস আমরা যেটা দরকার তার থেকে এক্সট্রা কথাবার্তা যদি আমরা সেখানে লিখি, এটা কিন্তু স্লো হয়ে যাবে। সো এই জন্য ওরা বলছে এরকম যদি আননেসেসারি কথাবার্তা লিখেন, বিগ বিগ ক্লাস লিখেন, সেটাও কিন্তু একটা কোড স্মেলের মধ্যে পড়ছে। সো কাদের কাদের ওরা কোড স্মেলে বলতে চায়, যখন দেখবেন ডুপ্লিকেসি আছে, যখন দেখবেন ভেরি কমপ্লিকেটেড কিছু, এটা মানে কোড স্মেল, যখন দেখবেন আননেসেসারি বড় লং, অথবা টাইটলি কাপল কোডস। এটা মানে কি, টাইটলি কাপল কোড হচ্ছে এমন ভাবে লেগে থাকে যাতে করে একটা কোড চেঞ্জ করলে পরে সাথে সাথে 10-12টা জিনিস চেঞ্জ হয়ে যায়। বোঝা যাচ্ছে? মানে একটা মেথড চেঞ্জ করলে বা একটা লাইন চেঞ্জ করলে তার সাথে আরো 10-12টা লাইন জুড়ে থাকে, এরকম টাইটলি কাপল। এগুলো অ্যাভয়েড করা উচিত। একসাথে এত ডিপেন্ডেন্সি রাখা উচিত না, মানে হাই ডিপেন্ডেন্সি, একটা লাইনের সাথে আরেকটা লাইনের ডিপেন্ডেন্সি, তার সাথে আরেকটা লাইনের ডিপেন্ডেন্সি, তার সাথে আরেকটা লাইনের ডিপেন্ডেন্সি, এইভাবে এত ডিপেন্ডেন্সি রাখাটা ঠিক না। ওরা এটাই বলছে, এগুলো যখন থাকবে তখন আপনার কোড স্মেল হবে। আচ্ছা, এই টাইটলি কাপলের প্রবলেম কি? এত ডিপেন্ডেন্সি থাকলে অসুবিধা কোথায় নাকি? স্যার, যদি আমি একটা কিছু চেঞ্জ করতে যাই তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, তখন দেখবা যে তুমি লগইন চেঞ্জ করতে গেছো, তোমার মেসেজিং কাজ করে না, মেসেজিং চেঞ্জ করতে গেছো, তোমার ইমেল কাজ করে না, ঠিক আছে? এই ধরনের টাইটলি কাপল জিনিসগুলোকে ওরা কোড স্মেল বলছে। আচ্ছা, তারপর ওরা কি বলছে, কোড স্মেল এটা কি, এ শর্ট হিস্ট্রি অফ কোড স্মেলস। ওরা বলছে যদি আপনার মনে হয় যে এটা একটা স্টিংকি কিছু, আপনার কোডটা স্টিংকি মনে হয়, আপনি এটা চেঞ্জ করে ফেলেন,
ঠিক আছে, এখানে আরো কিছু কথাবার্তা আছে। সো আমি একদম সরাসরি কমন কিছু কোড স্মেলসে তোমাদেরকে নিয়ে যাই। এই কমন কিছু কোড স্মেলসের মধ্যে এখন আমরা নস্টালজিক হয়ে যাব, বিকজ আমরা জানি একদম ছোটবেলায় আমরা যখন 110 করতাম আমাদের প্রথমেই বলা হতো আপনারা কেউ ABCD এইভাবে করে ভ্যারিয়েবলের নাম দেবেন না। সেটা কেন বলা হতো? ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং, মনে পড়ে? বলা হতো না যে আপনারা ABCD এইরকম ভাবে নাম দেবেন না, পূর্ণ নাম দেবেন, একটা সুন্দর করে ভ্যারিয়েবল দেবেন, বলা হতো কি হতো না? মনে পড়ে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তখন আমরা জানতাম না যে এটা কোড স্মেল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং জানতাম। কেন ওটা বলতো আমাদেরকে ছোটবেলায়? স্যার বলতো যে পরে যদি আমি যখন ইটারেট করতে যাব এটার কোনো মিনিং থাকবে না। এক্স্যাক্টলি। অথবা অন্য কোনো ডেভেলপার যদি আমার কোডটা দেখে IJK, কোনটা আই কোনটা জে কোনটা কে সে নিজেও বুঝবে না, রাইট অর রং? আচ্ছা, ট্রু। এরপরে কমেন্টস। এখন অনেকে বলে যে কমেন্টস লেখা ভালো, আমরা এখানে দেখাবো যে সব সময় যে কমেন্টস লেখা ভালো না, কেন ভালো না সেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। এটাও একটা কোড স্মেল। ওরা একটা কমন কিছু কোড স্মেলের মধ্যে কমেন্টস কেও রাখছে, যে আপনি দেখেন সবসময় কমেন্টস করবেন সেটা যে আননেসেসারি, এটাও আমরা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর কি ডেট কোড। আপনি এমন একটা কোড লিখলেন, কোড কাজই করে না। অনেক সময় তোমরা দেখো না যে তোমরা লুপ লিখেছো ঠিকই, কিন্তু লুপের ভিতরে কিছু প্রিন্ট করে না। এরকম হয় কি হয় না? এটা সত্য কথা বলছি। লুপ লিখেছো, লুপের ভিতরে প্রিন্ট করে দেখছো প্রিন্ট হয় কিনা, আসলে প্রিন্ট হয় না। হয়? জি স্যার, হতো আগে। এক্স্যাক্টলি, আগে হতো। আচ্ছা, তার মানে তোমার লুপের ভিতরে ঢুকেই নাই এরকম। ওকে। তারপর কি ডুপ্লিকেট কোড। এই যে আমরা এতক্ষণ ধরে যেটা দেখে আসলাম যে মেথড ডুপ্লিকেট, ভ্যারিয়েবল ডুপ্লিকেট, অনেক কিছু ডুপ্লিকেট করে রেখেছেন, এগুলো কোড স্মেল। তারপর কি প্রিমিটিভ অবসেশন। এই জিনিসগুলো আসলে তোমাদের জন্য নতুন, এগুলো হয়তো আমাদের সবকিছু এখানে লাগবে না। কয়েকটা জিনিস আমাদের কাছে, আমরা হয়তো ওই স্পেসিফিক এই ফিল্ড নিয়ে যদি পড়াশোনা করি হয়তো তখন লাগবে, যেমন প্রিমিটিভ অবসেশন। তারপরে এখানে আছে কোথায় এই যে অডবল সলিউশন, ঠিক আছে, স্পেকুলেটিভ জেনারেলিটি, ফিচার এনভি, রিফিউজ বিকুইস্ট। এগুলো কিন্তু আমরা আরো সামনে হয়তো যদি কখনো এগুলো নিয়ে পড়াশোনা করি তখন হয়তো এগুলো আমাদের লাগবে। বাট আপাতত আমরা সিম্পল জিনিসপত্র, যেমন লার্জ ক্লাস, আমি যেটা বলে আসলাম বিশাল একটা ক্লাস, ঠিক আছে, ওই ক্লাসের মধ্যে দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি এটাকে রিফ্যাক্টর করছি। তারপর লেজি ক্লাস, এমন একটা ক্লাস লিখেছি এই যে ডেট কোডের মতো, যে ক্লাসটা আসলে আলটিমেটলি কোনো কাজের কাজ কিছু করছে না, ঠিক আছে। তারপর কি লং মেথড। লং মেথডে যে বললাম বড় বিশাল বিশাল মেথড। সুইচ স্টেটমেন্ট, এগুলো অনেক সময়, আচ্ছা সুইচ স্টেটমেন্ট বলতে তোমরা কি বুঝো? জাভাতে কি আমরা কখনো সুইচ স্টেটমেন্ট ইউজ করেছি? মনে পড়ে? সো জাভাতে ছিল কিন্তু ইউজ করিনি। সো এই সুইচ স্টেটমেন্ট গুলোতেও কিছু কোড স্মেল থাকতে পারে, ঠিক আছে। সো এই ধরনের জিনিসপত্র যেগুলো আছে, আমরা এই সবগুলোকে ঠিকঠাক করলে পরে এগুলোকে রিফ্যাক্টরিং হয়ে যায়, তখন আর কোড স্মেল গুলো থাকে না। সো এইগুলো আমাদেরকে কোড লেখার সময় টেক কেয়ার করতে হয়। তোমরা যখন আসলে সফটওয়্যার কোম্পানিগুলোতে যাবে, সফটওয়্যার কোম্পানিগুলোতে কিন্তু তোমাদেরকে এইগুলো জিনিসপত্র দেখানো, মানে কথা বা বলার কথা যে হ্যাঁ আপনি এগুলো হ্যান্ডেল করেন। ওরা কিন্তু এগুলো নিয়ে খুব সিরিয়াস, বিকজ ওদের এগুলো একদম প্রোডাকশনে যায় আর কি। সো আমি আজকে এই পর্যন্ত যা যা বললাম, এই নিয়ে এনি কনফিউশন? সামনের লেকচারগুলোতে আমরা কোডের আরো অনেক এক্সাম্পল দেখব, বাট এটুকু পর্যন্ত যা যা বললাম, এনি কনফিউশন? না স্যার। আচ্ছা, কারো কনফিউশন নাই? ওকে, গ্রেট। তাহলে আমরা এখানে এটাকে শেষ করছি আজকের ক্লাসটা। স্টপ রেকর্ডিং, স্টপ।